থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা দিয়ে আজকের গল্প শুরু করছি। গল্পটা শুরু করলাম শিলিগুড়ি থেকে। ডিউটি সেরে বিকেল 4টে নাগাদ আমি আমার উত্তরবঙ্গের ঠিকানা থেকে বেরিয়েছিলাম আর শিলিগুড়ি পৌঁছেছিলাম রাত্রি 8:30টায়। আগে থেকেই হোটেল বুক করা ছিল বটে, তাই হোটেলে লাগেজগুলো রেখে আগেই ডিনারটা সেরে ফেললাম। এই খানা খাজানাতেই আজকের ডিনার কমপ্লিট হলো খুব সুন্দরভাবে। তারপরে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে চলে গেলাম শিলিগুড়ি মোড়ে। শিলিগুড়ি মোড় থেকে ধরে ফেললাম শেয়ার ট্যাক্সি। শিলিগুড়ি মোড় থেকে মানেভঞ্জন যেতে ভাড়া লাগে প্রতি মাথা পিছু 300 থেকে 350 টাকা মতো। এছাড়াও যদি ডাইরেক্ট মানেভঞ্জনের গাড়ি না পান তাহলে আর একটা রুটও রয়েছে। ফার্স্টে চলে যেতে হবে সুখিয়াতে। সুখিয়া থেকে ডাইরেক্ট মানেভঞ্জনের গাড়ি অ্যাভেলেবেল থাকে। সেক্ষেত্রে টাকাটা খুব যে হেল্পের হবে তা না, মোটামুটি শিলিগুড়ি থেকে সুখিয়া অবধি 250 টাকা আর সুখিয়া থেকে মানেভঞ্জন অবধি 100 থেকে 150 টাকার মধ্যে ভাড়া পড়বে। তো এই একটা রুট। আরেকটা রুট আছে পশুপতি হয়েও আপনারা যেতে পারেন। তো পশুপতি অবধি আপনারা গাড়ি ধরতেই পারেন, তারপরে ওখানে পশুপতি মার্কেটে মার্কেটিং করে কিছুক্ষণ আবার চলে যেতে পারেন শেয়ার ট্যাক্সিতে মানেভঞ্জন। মোটামুটি এই 3টে রুটেই মানেভঞ্জন আপনারা যেতে পারেন। আর যারা শেয়ার গাড়িতে যেতে চান না তারা অবশ্যই প্রাইভেট কারে করে ডাইরেক্টলি মানেভঞ্জন অবধি যেতে পারেন। ভাড়া পড়বে মোটামুটিভাবে 4 থেকে 4,500, তবে সিজন ওয়াইজ দাম ওঠানামা করতে পারে। তো আমরা যাচ্ছি পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা মোটামুটি 4 ঘন্টায় পৌঁছে গেছি মানেভঞ্জনে। এটা আমাদের আজকের নাইট স্টের হোটেল। এই হোটেলটা আগে থেকে বুক করা ছিল না, আমরা স্ট্যাট বুক করেছি, অর্থাৎ গিয়েই বুক করেছিলাম। বেশ সুন্দর রুমটা পেলাম কিন্তু। এই যে এটা হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে আমাদের ঘর। মোট 3টে বেড আছে, তার মধ্যে 2টো সিঙ্গেল বেড আর একটা রয়েছে ডাবল বেড। দিব্যি 4 থেকে 5 জন এই ঘরে থাকতেই পারেন। আর এটা কিন্তু ভিউ রুম, তবে এখানে কমন বাথরুম রয়েছে। আর এই হোমস্টেটার সামনেই রয়েছে একটা সুন্দর প্লেগ্রাউন্ড। আর এখানকার ভিউ অসাধারণ, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসছে। আমরা ফ্রেশ হয়ে ব্যালকনিতে একটু বসে পড়লাম, তারপর বেরিয়ে পড়লাম মোমো খেতে। নেপালেতে মোমো খেতে, সন্ধ্যাবেলার আড্ডাতে ভারত থেকে নেপালে মোমো খেতে এসেছি। নেপালের মোমো দুর্দান্ত টেস্টি মোমো, সত্যি এই টেস্ট ভোলার মতো নয়। তো যাই হোক, আমরা আবার এসে ডিনার করলাম আর সুন্দর একটা সকাল দিয়ে শুরু হলো নেক্সট দিনটা, যেদিন আমরা যাব আলটিমেটলি সান্দাকফুতে। কালকের রাত্রে অঝোরে বৃষ্টি হলেও আজকে কিন্তু দুর্দান্ত সানি একটা ওয়েদার। গরম চায়ে চুমুক দিয়ে আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এটা হলো আজকের আমাদের বাহন। সান্দাকফু যেতে গেলে নিজেদের আইডেন্টিটি এবং ফটো সহ পুলিশের পারমিশন করাতে হয়। আর এটি হলো সিঙ্গালীলা ল্যান্ড রোভারের গাড়ির ফেয়ারের চার্ট। তো ইনি হলেন সেই আমাদের ড্রাইভার দাদা সাগর ভাই। এখানকার ড্রাইভার দাদাদের ড্রাইভিং স্কিলকে
এক্সেলেন্ট তকমা দিলেও খুব কম বলা হবে। সত্যি ওরা দুর্দান্ত। আমরা এখন চিত্রেতে ঢুকে পড়েছি। এটা একটা মনেস্ট্রি, তবে মনেস্ট্রিটা বন্ধ ছিল, কাজ চলছে, তাই মোটামুটি আশেপাশে ঘুরে বেরিয়ে কিছুটা সময় কাটালাম। তবে এখানকার চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দুর্দান্ত সুন্দর। আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি আঁকা বাঁকা পথে। এখনো অবধি রাস্তা মোটামুটিভাবে বেশ ভালো। এরপর আমরা চলে এলাম মেঘমাতে। মেঘমা অর্থাৎ মেঘেদের রাজ্য, যেখানে মেঘ মাটিকে ছোঁয়ে। তো এই জায়গাটা সত্যি বড় দুর্দান্ত। নিজেকে একটু এই প্রকৃতির খেলায় ভাসিয়ে ফেললাম। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ইন্ডিয়ার, আর আমার বাঁ দিকেই রয়েছে নেপাল। বেশ দুর্দান্ত একটা অনুভূতি আমাকে গ্রাস করেছিল কিছুক্ষণের জন্য। তারপর এই সুন্দর অনুভূতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম। চারিদিকে রডোডেনড্রন ফুলের সৌন্দর্য। যদিও এখানে রডোডেনড্রন ফুলের ভ্যারাইটি বলতে গোলাপি ভ্যারাইটিটাই বেশি দেখা যাচ্ছে, লাল ভ্যারাইটিটা তুলনামূলক কম। সাদাও খুব অল্প বিস্তর রয়েছে বটে। পথে যেতে যেতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, এখন সান্দাকফু যেতে ফিজিক্যাল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সেটার প্রয়োজনীয়তা ছিল না। হাই অল্টিটিউড সিকনেস কাটানোর জন্য কিছু মেডিসিন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে রাখলাম। যদি মনে করেন প্রয়োজন হবে বা কাজে লাগবে, তাহলে আপনারা আপনাদের ট্রিপে এই মেডিসিনগুলো রাখতেই পারেন। আমরা এখন চলে এসেছি টুমলিংয়ে। টুমলিংও একটা দুর্দান্ত থাকার জায়গা। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ দুর্দান্ত দেখা যায়। যারা মনে করছেন ডাইরেক্টলি সান্দাকফুতে যাবেন না, তারা টুমলিংয়ে এসে স্টে করে পরের দিন সান্দাকফু যেতেই পারেন। তাতে বরং সুবিধা হবে, হাই অল্টিটিউড সিকনেসের পরিমাণটা কম হবে, কারণ সেই সময়ে উচ্চতার সাথে বডির যে অ্যাডজাস্টমেন্ট সেটা করতে বেশি সহায়ক হবে। আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল বলে তাই সারাতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই বেলাও হয়ে গেছিল, আর সেরকম ক্লিয়ার ওয়েদার আমরা পাইনি, তাই কাঞ্চন সুন্দরীকে এখান থেকেও আমরা দেখতে পেলাম না। তো নিরাশ হয়েছি বটে, তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা কম মনে হলো না। তো সেই সৌন্দর্যের স্মৃতিকে মনে রেখে আমরা আবার এগিয়ে চললাম। আমরা এতক্ষণ ধরে যে রাস্তা ধরে এলাম, সেই রাস্তাটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত। আর এই যে ছোট ছোট বাঁশঝাড় দেখা যাচ্ছে, এখানে কিন্তু রেড পান্ডাদের বসবাস। ভাগ্য থাকলে রেড পান্ডাদের সাথেও দেখা হতে পারতো আমাদের।
আমরা ঢুকে পড়েছি গৌরীবাসে। এখানে নেব কিছুক্ষণের জন্য ব্রেক। অ্যাকচুয়ালি পাহাড়ের স্পেশাল গ্রিন টি, বিশাল বড় বড় কাচের গ্লাসে গ্রিন টি আর মোমোর সাথে আজকে আমাদের মধ্যাহ্নের ভোজন সম্পন্ন হলো। তারপরে আমরা চলে গেলাম রডোডেনড্রনের রাজ্যে। এখানে রডোডেনড্রন যেন আমাদেরকে কাছে ডাকছে। সত্যি এত কাছ থেকে রডোডেনড্রন ফুলকে দেখব ভাবতেই পারিনি। কালারটা কি দুর্দান্ত না, দেখতেই পাচ্ছেন। আমি ফটো তুলবো বলে এদিক ওদিক করছি, তো সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো ওই জায়গাটার এরিয়াল ভিউ। এই গৌরীবাস থেকে শুরু হলো খারাপ রাস্তা, মোটামুটি খুবই খারাপ রাস্তা নেই বললেই চলে, পুরো পাথরের রাস্তা। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম এই রাস্তাগুলো সারানো হয় না? তখন তার উত্তরে ড্রাইভার দাদা বললেন কি জানেন, আপনারা শুনলে তো অবাকই হয়ে যাবেন। বললেন রাস্তা যদি সুন্দর হয় তাহলে সান্দাকফু যাওয়ার পথটা আরও সুগম হবে, তাতে অনেক লোকের ভিড় হবে এবং সেই ক্ষেত্রে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই পথে ড্রাইভিং অনেক মানুষের রুজি রোজগারের পথ বটে। হালকা হালকা বৃষ্টিও পেলাম। তো অনেকটা যাওয়ার পর রাস্তাটা বেশ সুন্দর হয়েছে, অর্থাৎ কিছুটা বাজে রাস্তা, কিছুটা ভালো রাস্তা, এরকম উভয় মিশ্রিত রাস্তার মধ্যে দিয়ে আর মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি সান্দাকফুর পথে কাঞ্চন সুন্দরীর সাথে দেখা করতে। আদৌ কি কাঞ্চন সুন্দরীর সাথে আমাদের দেখা হবে? এই প্রশ্নটাই বারবার মনের মধ্যে বাঁধছিল। তো যাই হোক, বৈরীপাশে যেখানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক শেষ হচ্ছে সেখানেও কিন্তু একটা চেকপোস্ট রয়েছে। তো সেখানের পর থেকে রাস্তাটা একটু খারাপ হলেও তারপরে রাস্তা বেশ ভালোই পেলাম। এইবার আমরা চলে এসেছি কালীপুখরির কাছে। নাম শুনেই বুঝতে পারছেন কালীপুখরি মানে কালো জলের হ্রদ। এটি এই হ্রদের জলকে পবিত্র বলে ধরা হয়। বুদ্ধিস্টদের কাছে এটি একটি ধর্মীয় স্থানও বটে। আর এই যে পাথরগুলো সাজানো রয়েছে স্তরে স্তরে, এটা কিন্তু কোনো না কোনো মানুষের মনের ইচ্ছা, ঘর বাঁধার ইচ্ছার একটা প্রতীক। বুদ্ধিস্টরা এই বিষয়টাকে ভীষণভাবে মেনে চলে। এই লেকটিকে ঘিরে একটি মন্দিরও রয়েছে পাহাড়ের উপর। আপনি চাইলে ওই মন্দিরে ঘুরে আসতেই পারেন। এখানে বেশিক্ষণ আর কাটালাম না, আমরা এগিয়ে চললাম আমাদের মেন ডেস্টিনেশন পয়েন্টে। এরপরে শুরু হলো সেই ভয়ানক দুর্দান্ত এক অভিজ্ঞতার। ভীষণ বাজে রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা রাস্তা না অন্য কিছু, কিন্তু আমাদের ড্রাইভার দাদা এত সুন্দর ড্রাইভিং করছে, অকল্পনীয়। কিছু বছর আগে অবধি মানুষ এই রাস্তায় শুধুমাত্র পায়ে হেঁটেই ট্রেক করে
সান্দাকফু অবধি যেতেন। কিন্তু ওই যে আমার মতো কিছু পর্যটক আছেন যাদের ঘুরতে যাওয়ার বড় শখ, কিন্তু সময় নিতান্ত কম, তাদের জন্য এই ব্যবস্থা হওয়ায় খুব সুবিধা হয়েছে, জানেন তো। আর এই ড্রাইভার দাদারা আমার নমস্য ব্যক্তি। কি সুন্দরভাবে গাড়িগুলো কাটাচ্ছে, দেখতে পাচ্ছেন। সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে এই রাস্তা খুলে যায়। মোটামুটি সিজন শুরু হওয়ার আগে আগে এই ড্রাইভার দাদারাই রাস্তাগুলো ঠিকঠাক করে, কারণ মে মাসের পর থেকেই বর্ষা শুরু হয়ে যায়। আর জুন, জুলাই, অগস্ট এই 3টে মাস প্রবল বৃষ্টির জন্য রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যায়। যেহেতু কাঁচা রাস্তা, পাকা রাস্তা তো একদমই নয়, তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় ধসও নামে। আমার মতে সান্দাকফু যাওয়ার বেস্ট সময় হলো অক্টোবর এবং নভেম্বর। যেমন ঠান্ডা পাবেন তেমনি পাবেন ক্লিয়ার ওয়েদার। যদিও সান্দাকফু যাওয়া যায় মে মাস অবধি। পথেই দেখা মিলল অনেক ট্রেকারের সাথে। আলটিমেটলি আমরা চলে এসেছি সান্দাকফুতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত সানরাইজ হোটেল। আমরা কিন্তু এখানে আজ স্টে করব না, আমরা আর একটু উঁচুতে গিয়ে স্টে করব। ওই দূরে দেখা যায় টেন্ট, বেশ ভালো লাগছিল টেন্টগুলো দেখে। থাকার ইচ্ছা জাগলেও থাকার উপায় নেই, কারণ এখানে তো আমাদের আজ বুকিং নেই। আমরা আজকে থাকব ছান্দুতে। ছান্দুতে একটি মাত্র হোটেল আছে এবং হোটেলটিকে বলা হয় ছান্দুদার হোটেলও বটে। সেখানেই যাচ্ছি আমরা 4 মুহূর্তে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তাও আমাদের পথ এখনো শেষ হলো না। আলটিমেটলি বেলা 4টের সময় আমরা পৌঁছালাম ছান্দুতে। আজকের রাত্রিবাস এখানে। এটাই হলো সেই ছান্দুদার হোটেল। গিয়ে যেটা দেখলাম, সামনেই চলছিল মিউজিকের আসর। এখানে অসংখ্য শুটিং হয়, তবে আজকের মেঘলা ওয়েদার বলে নিরাশ হয়েই কিছুটা মিউজিক দল চলে গেছিল। যদিও কিছুটা শুটিং হয়েছে বটে, তো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এরা মুড়ি খাচ্ছে, হোমস্টে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা মুড়ি খাচ্ছে। মানে আমাদের পিছনে হোমস্টেটা, হ্যাঁ, মুরগি মুড়ি। আগের দিন রাত্রে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল জমেই এই বরফে পরিণত হয়েছে, তাই বরফের দেখাও মিলল।
আর চারিদিকে দেখা গেল প্রচুর বাইসন। সন্ধ্যা হয়ে যাবে এই ভয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরতে যাব বলে। পিছনে কিন্তু একদম চাকাবে না, চলো। এটা নিয়ে যাবে বাড়িতে, আমি দেখাচ্ছি। বাড়িতে নিয়ে গিয়ে এই তো ময়ূর নাচবে, কম তুলে ময়ূরী শূন্য ওয়েদার। আর খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে আসছে, তো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে। এখানে পেলাম উষ্ণ অভ্যর্থনা। এরপর ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি কাঁসার থালায় ডিনারটা সেরে ফেললাম। আজকের গল্প এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট এপিসোড নিয়ে। নমস্কার।